হ্যালো এভরিওয়ান। তো ভোলে বাবা পারকারকার আজকের পর্বে কিন্তু বাড়ির সকলে মিলে কথোপকথন করছিল আফটার সাক্ষ্য অ্যান্ড চৈতির আশীর্বাদ। ঠিক সেই সময়ে ঝিলের কিন্তু মাথাটা হালকা করে ঘুরে যায় এবং সেটা সাক্ষ্য ভালো করে নোটিস করতে পারে। এমত অবস্থায় ঝিল নিজেও সেটা বুঝতে পেরে ঝিল কিন্তু রান্নাঘরের দিকে চলে যায় এবং এটা সাক্ষ্য দেখতে পায় এবং দেখেই তারও মনে একটা খটকা লাগে এবং সে উঠে দাঁড়িয়ে পড়ে। এমন সময় চৈতি কিন্তু সাক্ষ্যকে জিজ্ঞাসা করে যে, "তুই কেন দাঁড়ালি? তুই কি কোথাও যাচ্ছিস?" তখন সাক্ষ্য বলে, "কেন রে?" তো তখন বলে, "না, তুই যদি কোথাও যেতিস উপরের ঘরে তাহলে আমি তোর সাথে দুটো কথা বলতাম।" তো ঠিক সেই সময় সাক্ষ্যর মা এবং চৈতির মা কিন্তু ওদের তুই দিয়ে কথা বলাটা মেনে নিতে পারেনি। কিন্তু ঠিক তার পরক্ষণেই তার কাকিমা এটা ডিসএগ্রি করে জানায় যে, "দিদিভাই আজকালকার ছেলেমেয়ে ওরা এটা বলতেই পারে।" তো এরপরেই দেখা বাড়ির সকলে সেটা মেনে নেয়। এর মধ্যেই ঝিল কিন্তু প্রবেশ করে খাবারের প্লেট নিয়ে। তো ঝিলের কিন্তু মাথাটা ঘুরছিল, এটা কিন্তু সাক্ষ্য দেখতেই পায়। ঠিক হঠাৎ করেই ইতিমধ্যে মাথা ঘুরতে, ঘুরতে ঝিল কিন্তু পড়ে যাওয়ার উপক্রম হয়। তার আগেই কিন্তু বাড়ির সবাই বলতে থাকে, "কিরে ঝিল দাঁড়িয়ে আছিস কেন? খাবারটা সার্ভ করে দে।" তখনও পর্যন্ত কিন্তু ঝিলের মাথাটা ঘুরছে। সেটা কেউ না বুঝতে পারলেও ঝিল কিন্তু সেটা ঠিক ভালোভাবে এবং সাক্ষ্য কিন্তু সেটা ভালোই নোটিস করেছে। হঠাৎই ঝিল মানে যখনই পড়ে যাবে সাক্ষ্য কিন্তু এসে ঝিলকে ধরে নেয়। এবং এটা দেখে বাড়ির সকলেই অবাক হয়ে যায় এবং চৈতি কিন্তু রাগে জ্বলে পুড়ে একেবারে শেষ হয়ে যায় এবং এর মধ্যে এছাড়াও কিন্তু সাক্ষ্যর মা, কাকিমা সকলেই খুব শকড হয়ে যায়, রেগেও যায়। তো এই অবস্থায় সাক্ষ্য কিন্তু ঝিলকে নিয়ে সোফাতে নিয়ে গিয়ে বসিয়ে দেয়। ঝিলের মা, দিদি ব্যতিব্যস্ত হলে সাক্ষ্য বোঝায় যে এগুলো আপনাদের জন্যই হয়েছে। আমি বারবার বলেছি ও খুব অসুস্থ, রেস্টের প্রয়োজন, ঠিকমতো খাওয়ার প্রয়োজন আপনার, সেগুলো ওকে প্রোভাইড করছেন না। তারপরেই সাক্ষ্য সুবলাকে তড়িঘড়ি জল আনতে বলে তার মুখে জলের ছিটে দেওয়ার জন্য এবং বলতে চায় এগুলো একদমই ঠিক হয়নি, ওকে ফল খাওয়ানো উচিত। ও কি সকালে কিছু খেয়েছে? তো একথা শুনে ওর ঝিলের মা আরকি বলে যে আমাদের বাড়িতে রোজ, রোজ ফল আনা সম্ভব নয়। তো এগুলো দেখে কিন্তু চৈতি প্রচন্ড রেগে যায় এবং তারপরেই কিন্তু স্বাক্ষর কাকা জানায় যে, "দেখো এত পর্যন্ত আমরা করতে পেরেছি, সামান্য ফল কি আমরা এরেঞ্জ করতে পারবো না? তো ফলটা কিন্তু আমরাই প্রোভাইড করব নেক্সট কদিন।" তারপরে কিন্তু ঝিলকে নিয়ে বসে থাকতে দেখে সাক্ষ্যকে চৈতি কিন্তু এগিয়ে আসে ঝিলের ট্রিটমেন্ট করতে। কিন্তু সাক্ষ্য কিন্তু চৈতিকে মাঝপথেই থামিয়ে দেয়। বলে, "সবার দ্বারা সব কাজ সম্ভব না।" আর চৈতি কিন্তু সেখানেই থেমে যায় এবং প্রচন্ড পরিমাণে রেগে যায়। এর পরেক্ষণেই দেখা যায় প্রচন্ড পরিমাণে মানে জলের ছিটে দেওয়ার ফলে ঝিলের জ্ঞান ফিরে আসে এবং ঝিল হঠাৎই সাক্ষ্যর দিকে তাকিয়ে পড়ে এবং ছোট মামুর কথাটা ডিসএগ্রি করে ঝিল জানায় যে, "আমাদের বাড়িতে কোনো ফলের ব্যবস্থা করবেন না। এই ভুলটা কিন্তু একবারই করবেন না ছোট মামু। কারণ আপনাদের দেওয়া ফলটা কিন্তু সোজা ডাস্টবিনে চলে যাবে।" তারপরেই ঝিল সাক্ষ্যকে জানায়, "আমাকে নিয়ে এতটা ব্যতিব্যস্ত হবেন না।" তারপর সাক্ষ্যর কাকিমা জানায়, "তুই যদি ক্ষণে, ক্ষণে এভাবে অজ্ঞান হয়ে পড়িস তাহলে তো সাক্ষ্যকে তোর জন্য ব্যতিব্যস্ত হতেই হয়।" তো ঝিল তখন জানায়, "আমি কিন্তু কোনো রকম নাটক করিনি। আমি ভাবছিলাম নিজের ব্যালেন্সটা আমি সামলে নিতে পারবো। কিন্তু তারপরেই হঠাৎ করে এটা হয়ে গেল। ঠিক আছে, আমার কাজ তো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন আসছি।" তো তখন কিন্তু সাক্ষ্যর দাদুভাই বলে যে, "থাকবি না তাহলে আমাদের পরিবেশনগুলো কে করবে?" তখন কিন্তু ঝিল জানায়, "মা আর দিদি তো আছে।" এই বলে কিন্তু ঝিল বেরিয়ে যায়। এরপর দেখা যায় সাক্ষ্যর বাবার সাথে সাক্ষ্যর একটা গভীর কথোপকথন, যেখানে সাক্ষ্যর বাবা পুরোপুরি চৈতিকে মানে অপছন্দ যে তার সেটা জানানোর নানান রকম চেষ্টা সাক্ষ্যকে করছে এবং ঝিলের ব্যাপারে মানে পজিটিভ, পজিটিভ কথা সাক্ষ্যকে কিন্তু শোনাচ্ছে। তারপরেও কিন্তু সাক্ষ্যর মাথায় সেই ঝিলের বয়ফ্রেন্ডের ব্যাপার। এরপর কিন্তু সাক্ষ্যর বাবা জানায় ঝিলের যদি বয়ফ্রেন্ডই থাকতো তাহলে ও কাজ নিয়ে কেন বাইরে চলে যেতে চাইবে? ব্যাপারটা তুমি আরো একটু ভালো করে ভেবে দেখলেই ভালো হয়। বিয়ের সিদ্ধান্ত তোমার। তো আগে আমরা দেখতে চলেছি আদৌ বিয়েটা হয় কিনা। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব